শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। হাতের দাঁত খটমট করে চাপা, গলাতেই ধমকাতে থাকলো সৌরভ। হাতটাও রক্ষা করে ছুটিয়ে আনতে পারলো অবশেষে। কিরণের চোখের কোণ গড়িয়ে যাচ্ছে তখনও বিরহ অশ্রুতে। সৌরভের কণ্ঠ কানে পৌঁছতেও সে শারীরিক আর মানসিক উভয়ভাবে বিপর্যস্ত থাকায় বর্তমান পরিস্থিতিতে এমনভাবে ঠাউর করতে পারল না। ওদিকে বিছানা ছেড়ে দাঁড়ানোর পরপর নিজের গালে চড়াত করে এক থাপ্পড় বসালো সৌরভ। কোন আক্কেলে সে এখানে আসতে গিয়েছিল? আগেই বোঝা উচিত ছিল সে আসা মাত্রই তাকে তোড়জোড় করে না চাইতো কেন বিশ্রাম নিতে পাঠালো দিদিতে সেখানে, যেখানে সে জানতো কিরণও এখানেই। চারপাশে পরিস্থিতিগুলো কেমন যেন জটিল আর এলোমেলো লাগছে আসিফের। রাঙামাটি অপারেশনে আসার পরই ওর মনটা বারবার অদ্ভুতভাবে উত্তেজিত হয়ে পড়েছিল। চঞ্চলিত মনের অমন অস্থিরতার কারণ মোটেও ধরতে পারছিল না সে, কিন্তু মনে হচ্ছিল ওর নিত্য নৈমিত্য জীবনের গল্পে নতুন কোনো বদল আসতে চলেছে, কিছু একটা করতে চলেছে ওর সঙ্গে। এই অদ্ভুত আগাম বার্তা ওকে ওর মন এবারই নতুন দেয়নি। যখনই ওর জীবনে কোনো বিপদ ধেয়ে আসে বা অন্য কোনো ঘটনা ঘটতে চায়, তখনই ওর অন্তরিন্দ্রিয় ওকে আগাম সংকেত দেয়। এবারও ঠিক এমনই ইঙ্গিত ওর ষষ্ঠেন্দ্রিয় জানান দিয়েছে, কিন্তু কোথায়, কিভাবে, কার বা কাদের দ্বারা ওর জীবনে প্রভাবিত করবে তা বুঝতে পারছে না ঠিক। রাজভারী মুখ করে গাঢ় মনোনিবেশ করে ড্রাইভিং করতে করতে নিম্ন ঠোঁট কামড়ে যখন ইয়াসিফ এসব চিন্তাকে কেন্দ্র করে নিঝুম, তখন পাশের সিটে বসে থাকা মনিলিট চোখের মেয়েটা স্থির চোখে ওকে প্রগাঢ় অনুভবে অপলক দেখে। ওর ত্রিভুজাকার আকৃতির মুখের হালকা দাড়িতে ঢাকা চওড়া চোয়াল জোড়া দেখে, ওর চিকন ঠোঁটগুলি সরু নাক, পিঙ্গল বর্ণের ছোট ছোট ক্লোজ সেট চোখ দুটো দেখে ঘন অক্ষিপক্ষ সরু কপালের নিচে স্নাদ্র হৃদয় আর মাথার উপরিভাগে ঢেউ খেলানো ঘন চুল, স্টিয়ারিং ধরে রাখা বলিষ্ঠ রসমযুক্ত ফর্সা হাতটায় ওই কালো ডায়ালের সিলভার কালার রিস্ট ওয়াচটা হাতে চমৎকার লাগছে, যেন এই সুন্দর ছেলেটা পরিপুষ্ট হাতটার জন্য ঘড়িটা তৈরি। এমনকি পরনের কালো রঙা হাফ স্লিভের পলো শার্টটাও। হাতখানি কাছ থেকে অফিসার ইয়াসিফকে দেখতে দেখতে মনের গভীরে তরঙ্গময় অনুভূতিগুলো সারা অঙ্গে ছেয়ে যায়। তার অবাধ্য মৃদু কম্পিত হাতটা বারবার ছুটে গিয়ে ধরতে চাইছে অফিসারের পেশিবহুল হাতটা। উথাল পাতাল অনুভূতির লম্প ঝম্প আচমকা থমকে গেল তাকে যখন প্রশ্নবিদ্ধ করল ইয়াসিফ। স্বরূপে তো পিললে, আবার কি আসল পরিচয়, আসল উদ্দেশ্য জানাবে না? কোলের ওপর মিনারেল ওয়াটারটাই ছিল। বোতলের ক্যাপ খুলে ঢকঢক করে পানিটুকু গিলে গলাটা ভিজিয়ে নিল আগে মেয়েটা। লম্বা একটা নিঃশ্বাস ফেলে মস্তিষ্ককে আরাম দিয়ে তারপর বলল, আমি মাবিশা আনান, দৈনিক সবুজ সিলেট সংবাদপত্রে কাজ করি। রাস্তাতে দৃষ্টি নিবদ্ধ রেখে একটা হাত ওর দিকে বাড়িয়ে দিল তখন ইয়াসিফ। সে হাতের দিকে ট্রুকুটি করে মাভিসা প্রশ্নের চোখে তাকালো। ইয়াসিফ বলল, আইডি কার্ডটা দেখতে চাই। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। বলে সে হ্যান্ডব্যাগটা থেকে সাংবাদিক আইডি কার্ডটা বের করে তুলে দিল ইয়াসিফের হাতে। ড্রাইভিংয়ের ফাঁকে কাটতে জহুরি চোখে দৃষ্টি বুলিয়ে ইয়াসিফ জিজ্ঞেস করলো নিরস কণ্ঠে, তো জার্নালিস্ট ম্যামেরা আমার কাছে কি কাজ? আপনি কি জানেন আমি আপনাকে আজ 2 বছর যাবৎ খুঁজছি? এমন কৌতূহলপূর্ণ প্রশ্নটিতে ইয়াসিফের যতখানি কৌতূহলী হওয়ার উচিত ছিল তার কিঞ্চিত মাত্র হলো না। আসে জবাবে উল্টো ঠাট্টা করে বলল মাভিসাকে, গণকলে জানতাম বোধ হয়, আফসোস। মজা করছেন নাকি অবিশ্বাস? জেরিক আসলে সিরিয়াসলি নিতে পারতাম হয়তো। আপনি আন্ডার কভার অপারেশন করেন, মিথ্যা বললাম কি? সত্য জেনেই যে আমার ফিসে পড়েছ তা প্রথম দিনই বুঝেছি। তোমাকে বললাম জেরিক আসতে, কি গোয়েন্দা গোয়েন্দা ভাব নিয়ে এক একটা কথা বলছো, বিরক্ত হচ্ছে।
ওর থেকে প্রত্যাশিত অভিব্যক্তি না পেয়ে মুখটা ভার করে ফেললো মাহফিসা। থমথমে গলায় বলল এবার। তাহলে সরাসরি বলছি, আমি আপনাকে প্রথম দেখেছিলাম মে দিবসে। সেদিন শোভানীঘাট এলাকায় তাজ রেস্টুরেন্ট, ইলিয়াস রেস্টুরেন্ট, দু জায়গাতেই টোকাই সেজে ঘুরে বেড়াচ্ছিলেন চারপাশ দিয়ে। তখন তো বুঝিনি আপনার ময়লা চেহারার ছদ্মরূপের পেছনে একজন আন্ডার কভার পুলিশ অফিসার ছিল। কলিগদের সঙ্গে খাবার খেতে প্রথমে তাজ রেস্টুরেন্টে ঢুকেছিলাম, কিন্তু মন মতো মেনু না পেয়ে ইলিয়াস রেস্টুরেন্টে যাই। খাবার পার্সেল করে নেব হঠাৎ সিদ্ধান্ত নেই সকলে। তারপরে আচমকা দুর্বৃত্তরা এসে হামলা করে ওখানে। ভেতরে যে কজন ছিল তারা কেউ আহত হলো, আর কেউ কোনো মতে ছুটে বেরিয়ে যেতে পারলেও আমি ওয়াশরুমের ওই দিকে ছিলাম বলে আটকা পড়ে যাই সেখানেই। আমার পার্সটাও টেবিলে পড়েছিল তখন। কারো থেকে সহায়তা নেওয়ার মতো উপায়ও ছিল না। ঠিক 5 মিনিট বাদেই সেই টোকাই লোকটাকে ওয়ান ম্যান আর্মির মতো একা হাতে রিভলভার নিয়ে 6 জন দুর্বৃত্তের সাথে লড়াই করতে দেখলাম। সিনেমার হিরোদের নাটকীয় ফাইটিংয়ের বদলে সেদিন রিয়েল হিরোর ফাইটিং স্কিল দেখলাম। ওরা যখন প্রায় ধরাশায়ী তখন আপনার সহকর্মী পুলিশেরা এলো। আপনাদের কথোপকথন শুনে বুঝেছিলাম হামলায় ইলিয়াস রেস্টুরেন্ট সহ আরও কয়েকটি রেস্টুরেন্টে হয়েছে। আপনাদের কাছে এ তথ্য আগেই এসেছিল। জঙ্গি গোষ্ঠীর একটা হামলা হবে মে দিবসে। আপনারা যথাসম্ভব প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছেন। সেদিন আপনার বলতে শুনেছিলাম শুধু ইয়াসিফ। এই একটা নাম নিয়েই কতগুলো দিন যে কতভাবে খুঁজে চলেছি আপনাকে, তার ধারণাও নেই আপনার। রাঙামাটির এক বিশিষ্ট ব্যবসায়ীর অবৈধ অস্ত্র আর বোমা বারুদের চোরাচালানের তথ্য পেয়ে ছুটে আসি আমার এক সহকর্মীকে নিয়ে এখানে। আপনি যেদিন অপারেশনে নামেন সেই স্পটে বাংলা মদ বিক্রেতা সেজে ঘুরে বেড়াচ্ছিলেন প্রথমে। আমিও রাস্তার পাশেই পাথরের পেছনে ঘাপটি মেরে বসেছিলাম। কেউ দেখতে পায়নি আমাকে। আমার মেকআপ অবশ্য ভিন্ন ছিল সেদিন, কিন্তু আপনার চোখ আর চেহারার কাঠামো আমার মস্তিষ্কে এত ধারালোভাবে গেঁথেছিল যে আমি এক চুটকিতেই ধরে ফেলি ওটা সেই টোকাইরূপী পুলিশ অফিসার ইয়াসিফ। তারপর থেকে ভাবতে থাকি কিভাবে আর কি উপায়ে আপনার কাছাকাছি আসবো। লম্বা গল্পটা জানানোর পর মাহফিসা উৎসুক চোখে চেয়ে থাকলো তার অফিসারের দিকে। ওর উত্তর কি হয় এরপর তা শোনার আশায়। কিন্তু এবারও ইয়াসিফ তার মনপ্রত অভিব্যক্তি প্রকাশ না করে বরঞ্চ রুক্ষ ভাষায় বলল, তুমি খুব ইন্টেলিজেন্ট জার্নালিস্ট, কিন্তু তোমার কর্মক্ষেত্র প্রফেশনাল না। কাজের মধ্যে যদি ব্যক্তিগত জীবন ইন্টারফেয়ার করতে দাও, তার থেকে কাজ ছেড়ে দিয়ে ব্যক্তিগত জীবনে বরকুস্তি লেগে পড়ো। রাত হয়ে গেছে বলে দায়িত্ববোধ থেকে ঢাকা অবধি ছেড়ে দেবো তোমাকে। এরপর নিজের রাস্তা নিজে মাপবে। টেবিলে খাবার পরিবেশনের দায়িত্বটা বান্ধবীদের দিয়ে দিদিটি সারাদিন পর শোবার ঘরটা প্রবেশ করলো রাত 7:30টায়। ঘামে পুরো শরীর বিচ্ছিরিভাবে চটচট করছে দেখে আর এক মুহূর্ত দেরি করলো না সে গোসলে যেতে। ওইদিকে নফিল বন্ধুদের মাঝে বসে সুযোগ খুঁজছে শুধু বইয়ের কাছে যাওয়ার, কিন্তু তার বাজি বন্ধুগুলো তার উৎসুক করা ধরতে পেরে আরো বেশি করে চেপে ধরে বসে আছে। সৌরভ গেস্ট রুম থেকে ভারী কি চেহারায় বের হলো তখন। অস্বস্তি নিয়ে সবুজের পাশে এসে বসলো। দিদিটি ফোনে আজ এত করে অনুরোধ করেছিল ওকে আসতে, তাই না চাইলেও বিষণ্ণ মনটা নিয়ে ছুটে আসতে হয়েছে। নাফিল কথার মাঝে তাকে লক্ষ্য করলো। মনে পড়লো বিয়ের দিন সন্ধ্যাবেলা একটা ছোট্ট দৃশ্য। বাগান থেকে বেরিয়ে এসে যখন সিকিউরিটি গার্ডদের সাথে কথা বলে গেল, তখন দেখেছিল গেটের বাইরে কিছুটা দূরে ছেলেটাকে মলিন চেহারায় দাঁড়িয়ে থাকতে। নিষ্প্রভ দৃষ্টি জোড়া স্তব্ধ হয়ে তাকিয়েছিল সে গেটের উপর মরিচ বাতিতে জল করা বরকনের নামের বোর্ডটিতে। কবুল বলার পরে নফিল তার আর দিদিটির নাম লেখা বোর্ড লাগিয়ে ফেলেছিল সেখানে। সেদিন নফিল চিনত না সৌরভকে। গতকাল রাতে দিদিটির ফোন থেকে তাকে দেখলো সে। এখনো তার চোখ জোড়া বিষণ্ণতায় ছেয়ে আছে। তা দেখে নফিল উঠে এলো ওর কাছে। ওর পাশে বসে প্রথমে কুশলাদি বিনিময় করলো। সবুজরা একে একে গল্প আরম্ভ করলো তখন ওর সঙ্গে। বাথরুম গায়ে দিয়ে দিদিতে চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার যখন হাতে নিল, তখন বেলকুনিতে হঠাৎ কিছু পড়ার বিকট আওয়াজ কানে এলো। মনে হলো ভারী টপ কেউ আছাড় মেরেছে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো। দরজার ওপাশে কাউকে দাঁড়িয়ে থাকে দেখতে পেল ও, কিন্তু এই বেলকুনিতে এই মুহূর্তে কারোরই আসার কথা না। তাহলে কে ওখানে? ড্রয়ারটা রেখে দিয়ে সেদিকে এগোলো সে।
থাই গ্লাসটা দরজাটা খুলতে দেখতে পেল একটা টপ নিচে পড়ে আছে ভেঙে চুরে, আর নফিল কার্নিশে দুহাত ভর দিয়ে উল্টো পাশ ফিরে দাঁড়ানো। বোঝা যাচ্ছে টপটা সেই ভেঙেছে, কিন্তু কার্পেটের উপর অমন খণ্ড বিখণ্ড হয়ে ভাঙলো কেমন করে? তাছাড়া ভাঙলই বা কেন? নফিল আশ্চর্য হলো দিদি, মেজাজ খারাপ করে বলে উঠল, এই তুমি টপটা ভাঙলে কি করে? হ্যাঁ, রেগে মেগে ভেঙেছো নাকি? অদ্ভুত তো, রাগ হলে ভাঙচুর করতে হবে এভাবে? কার উপরে রাগটা তুমি আমার এই সুন্দর টপটার উপর ছাড়লে? নিরুত্তর নফিল পিছে ফিরে তাকালো না ওর দিকে। দিদিতে বকতে থাকলো ওকে। বকতে বকতেই সিরামিকের টপটার ভাঙা অংশগুলো কুটে নিতে শুরু করলো। হঠাৎ বাতাসের ঝাপটা এসে লাগলো গায়ে। সেই বাতাসে কি বিশ্রী এক দুর্গন্ধ বাড়ি খেলো ওর নাকে। মাথা তুলে নফিলের দিকে তাকাতেই বুঝতে পারলো গন্ধটা তার গা থেকেই আসছে। অত্যন্ত বিরক্ত হলো এতে দিদিতে। ওকে কটাক্ষ করে বলল, সারাদিন মাছের আষ্টে মুরগির নাড়ি ভুড়ি মাখামাখি করি আমি, অথচ গন্ধ আসে তোমার গা থেকে। ছি, গায়ে সাবান নাও না কতদিন হলো? এই দুর্গন্ধ নিয়ে তুমি মসজিদে জামাতে দাঁড়ো কি করে? মুসল্লিরা কিছু বলে না তোমায়? যাও তো, গোসল করে আসো এক্ষুনি। খবরদার ওই পচা গন্ধ নিয়ে আমার একদম নিচে যাবে না তুমি। কথাগুলো শেষ হতে মৃদু ভঙ্গিমায় নফিল ঘাড় ফিরিয়ে নিচে বসে থাকা দিদির দিকে তাকালো। দিদির হাত ভর্তি তখন ভাঙা টপের অংশগুলো। ওগুলো নিয়ে উঠে দাঁড়ালো নফিলের দিকে। চোখ পড়লো ওর। মূর্তি গগন কাঁপানো এক চিৎকার দিয়ে উঠল। চোখের কোটর দুটো ফাঁকা নফিলের, অথচ একটা চোখ কপালে আর রক্তাক্ত দুগালে। এবড়ো থেবড়ো পচা মাংস, আর মাঝে ছোট ছোট অগণিত চেলা পোকা কিলবিল করছে। নাকের ছিদ্রর মাঝে সেগুলো ঢুকছে আবার বের হচ্ছে। নিঃশব্দে প্রচণ্ড হাসছে নফেল, কিন্তু তার মুখের ভেতরের অস্বাভাবিক বড় জিভ পাতে আর একটি রক্তলাল চোখ। সে চোখের তীক্ষ্ণ চাহনি দিদির দিকে। নফিলের মুখের ভেতর থেকে অসংখ্য চেলা পোকা বের হয়ে নিচে পড়ে ছুটে এসে দিদির গা বেয়ে উঠতে শুরু করল। ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে রাঙামাটিতে। শহর রাস্তাতে তখন গাড়িটা চলছে ইয়াসিফের। মিনিট 10 হলো গাড়ির ভেতরের পরিবেশ নিস্তব্ধ। সরাসরি ইয়াসিফের প্রত্যাখ্যান মাভিসাকে চরমভাবে অপমানিত করেছে। 26 বছরের জীবনে ওর প্রতি পুরুষের মুগ্ধ চাহনি দেখতে দেখতে নিজের প্রতি আত্মবিশ্বাসটা ছিল ওর দৃঢ়। তাই তো মানতেই পারছে না মুখের উপর ইয়াসিফের প্রত্যাখ্যান। 2 বছর ধরে জমানো সকল অনুভূতি, সকল ভালো লাগা ধীরে ধীরে বিষাদে পরিণত হচ্ছে যেন। এই মুহূর্তে অপমানের বিনিময়ে অপমান ফিরিয়ে দেওয়ার জিদ্দি মনোভাব গড়ে উঠল ওর মনে। বাস স্ট্যান্ডের রাস্তাতে গাড়িটা উঠতে সে বিদ্রুপাত উঠতে ছিল ইয়াসিফকে। আমি না হয় ছদ্মবেশে থাকার জন্য নিজেকে নোংরা মেয়ে হিসেবে উপস্থাপন করেছি, কিন্তু আপনি কেন নিজেকে ভালো ছেলে বেশি দেখালেন? কি বুঝলাম না, কি বললে? ক্লিয়ারলি বলো। বুঝছেন না নাকি এখন নিজেকে ভালো ছেলে দেখাতে চাইছেন? আপনার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করার পরও এত জানতে পেরেছি আপনি প্রতিটি অপারেশন বলুন আর মিশন বলুন নিজের রিল্যাক্স মোডের জন্য লাস্যময়ীদেরকে খুঁজে নেন সব জায়গাতেই। তাহলে তোমার মতো হটিনটিকে কেন ছেড়ে দিলাম, তাই তো? এক্স্যাক্টলি। আমার কাছে নিজেকে কেন গুড বয় প্রেজেন্ট করলেন? সহজ হিসাব, তুমি আমার কোনো লক্ষ্য নাও, বরং উৎকট ঝামেলা। লক্ষ্য বলতে কি বোঝালেন? ইয়াসিফ মুহূর্তেই জবাব দিল না। স্টিয়ারিং এর উপর আঙুল নাচাতে থাকলো সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে। বেশ কিছুক্ষণ পরে মাভিসর রাগ বিরক্তি মিশ্রিত মুখপানে তাকিয়ে বলল, আমার মিশন সাকসেসের স্বার্থে যদি তোমাকে নিয়ে ঘুমাতে হতো তাহলে অবশ্যই তোমাকে গ্রহণ করতাম। এবার বোঝাতে পেরেছি? আপনি বলতে চাইছেন শুধু প্রফেশনাল লাইফের স্বার্থে আপনি চরিত্রহীন হতে হলে চরিত্রহীন হন, এর বাইরে ইনোসেন্ট বয়? আরেকবার প্রচ্ছন্ন বিদ্রুপ মন্তব্য মাভিসার। ইয়াসিফ কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না প্রথমে, কিন্তু পর মুহূর্তে ভাবলো মাভিসার অহংকার একটু চূর্ণ করা উচিত। তাই ওকে ছটিয়ে দিতে কিয়ৎক্ষণ পরই বলে উঠল, ইয়াসিফ শেখের দেহের ঘ্রাণও ইয়াসিফ শেখের কাছে ভীষণ মূল্যবান। তা যে কোনো রূপসী চাইলেই পেতে পারে না। গা জ্বালানো অপমানের আগুনে মাভিসা চোখ বুজে শক্ত করে ফেলল। একটা সেকেন্ড আর ইয়াসিফের গাড়িতে থাকলো না, থাকতে চাইল না সে। গাড়িটা এসে থামাতে বলে পূর্বেই আকস্মিক ব্রেক কষল ইয়াসিফ। অদূরে কি যেন তাকিয়ে দেখলো কয়েক পল, তারপরে গাড়ির জানলা থেকে মাথাটা বের করে চেঁচিয়ে উঠল,
এই হ্যালো, ফরেন সাফা ও আফা। ফ্লোরেন্স সকালের সেই বেশে ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে বাসের জন্য দাঁড়িয়ে আছে দোকানের ছাউনির নিচে। গাড়ি কিছুটা দূরে থাকতে ইয়াসিফ দেখতে পেয়েছিল তাকে, কিন্তু দূর থেকে মানুষটাকে ঠিকমতো ঠাউর করতে পারছিল না সে। শুরুতে কাছাকাছি আসতে ফ্লোরেন্স মুখটা স্পষ্ট হলো। নিজের নাম শুনে ফ্লোরেন্স ইয়াসিফের লাল গাড়িটার দিকে তাকাতে আরেকবার সেই বাসের হেল্পার ছেলেদের মতো করে ডেকে উঠল। তখন ইয়াসিফ ও ফরেন সাফা, এদিকে আসেন। তখনও ইলশে গুড়ি পড়ছে বাইরে। ফ্লোরেন্স নিজের নামের পাশে অমন করে আপা ডাকটা শুনে প্রথমবার ভেবে নিয়েছিল পুলিশ সুপার ডাকছে বোধহয় তাকে, কিন্তু ইয়াসিফকে দেখার পরে মুখের অভিব্যক্তি হলো তার হতবুদ্ধির মতন। সকালবেলা এই ছেলেকে যেমন আন্তরিক ব্যক্তিসম্পন্ন লেগেছিল, এমনতর ডাকার ভঙ্গিমা দেখে সে ধারণার ইচ্ছু বদলালো। ইয়াসিফের সাথে কথা বলার পর পুলিশ সুপারের সাথে দেখা করানোর ব্যবস্থা করে দিয়েছিল সেই লোকটিরও তাকে সম্বোধনের সুর এমনই ছিল। বাঙালি পুলিশের আচরণে কথাবার্তা বোধহয় এরকমই হয়। কাদের ব্যাগটা একটু টেনে নিয়ে সে এগিয়ে এলো জানলার কাছে। ইয়াসিফের পাশে বসা মাফিসাও অমন করে ফ্লোরেন্সকে ডাকতে দেখে হতবুদ্ধির চোখে দেখছিল ইয়াসিফকে। ফ্লোরেন্স জানালার কাছে এসে দাঁড়ালো, তার মাস্কে ঢাকা মুখটার দিকে তখন কৌতূহলী নিয়ে তাকালো। চোখাচোখি হলো দুজনের 2 সেকেন্ডের জন্য। আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে না ডেকে পারলাম না, যাচ্ছেন কোথাও? Yeah, I will return to ঢাকা। বাসের জন্য অপেক্ষা করছি। ঢাকা ফিরছেন? কাশেম স্যার কি বললেন? স্যারের সাথে আর কথা বলার সুযোগ পাইনি ব্যস্ততায়। বৃষ্টির ছাটে ফ্লোরেন্সের মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে। ভেজা চোখের পাতা ঝাপটে ম্লান গলায় বলল সে, কেসটা খুব জটিল। 2 দিন পরেই কোর্টে উঠবে কেস। তখন যদি প্রমাণ হয় ফ্লোরা আর ওর বন্ধুরা এই চক্রের সঙ্গে জড়িত ছিল না, তাহলেই ছাড়া পাবে। তাছাড়া আর কিছুই করার নেই। লয়ার নিয়ে এলেও না কি কিছুই লাভ হবে না। ইয়াসিফও বলতে চাইল সত্যি কোনো লাভ হবে না, আরও চরম সত্যিটা বলতে চাইল আপনার বোন আর ছাড়া পাবে না। কিন্তু ফ্লোরেন্সের নত রাখা চোখ জোড়ায় সহসা অশ্রু জমতে দেখে কথাগুলো আর বলতে পারল না সে। ফ্লোরা আর ওর বন্ধুরা মাদকাসক্ত ছিল বহু আগে থেকে। এই স্বীকারোক্তি ওরা নিজেরাই দিয়েছিল ইয়াসিফের কাছে। মূলত ফ্লোরার ছেলে বন্ধুরা গুলো বড় বড় ড্রাগ ডিলারের থেকে ইয়াবা সহ অন্যান্য মাদক দ্রব্য ভার্সিটির বহু ছাত্রছাত্রীদের কাছে বিক্রি করত গোপনে। ফ্লোরাকেও তারাই অভ্যস্ত করেছে মাদক গ্রহণ করতে। রাঙামাটিতে মাকে খুঁজতে এসেছিল সে, কিন্তু সে জানতো না বন্ধুদের খপ্পরে পড়ে নেশাদ্রব্য নিতে গিয়ে এই চক্করের ফাঁদে পড়ে জীবনটাই নষ্ট হয়ে যাবে চোখের পানি গড়িয়ে পড়ার আগেই। জলদি সামনে নিল ফ্লোরেন্স। তখনই ইয়াসিফ জিজ্ঞেস করল, এখন তাহলে আপনি কি করতে চাইছেন? লয়ার খুঁজবো, যদি কেস কোর্টে যাওয়ার আগে কিছু করা সম্ভব হয়। আপনাকে লিভ দেই, যদি কিছু মনে না করেন। আমরাও ঢাকাতেই ফিরছি। থ্যাঙ্কস আ লট, কিন্তু আমি বাসে যেতে পারবো, সমস্যা নেই। সমস্যা নেই, আবার হতেও তো পারে। এটাই তো প্রথম আপনার এই দেশে আসা, তাই না? ইয়েস। তাহলে বিপদ কোথা থেকে কিভাবে আসবে তা বুঝতেও পারবেন না। একজন দায়িত্বপ্রাপ্ত নাগরিক হিসাবে এই দেশের অতিথির নিরাপত্তার দায়িত্ব তো আমাকে নিতেই হবে। আর না করবেন না, উঠে পড়ুন প্লিজ। গাড়ি থেকে নামতে নামতে এই কথাগুলো বলল ইয়াসিফ। পেছনের দরজাটাও খুলে দিল, ফ্লোরেন্সকে বসতে অনুরোধ করলো। দুজনেরই এই জরুরি কথোপকথনের মূল বিষয় না বুঝে চুপচাপ শুনে যাচ্ছিল মাভিসা। কিন্তু বিদেশি মেয়েটাকে ইয়াসিফের গাড়িতে তোলার এত আগ্রহ একটু সহ্য হলো না ওর। পেছনের সিটে ফ্লোরেন্স উঠে বসলো। প্রচণ্ড বিরক্তি নিয়ে একবার পিছে ফিরে তাকে দেখে নিল সে। কিছুক্ষণ পূর্বেই গোসল করে আসা শীতল শরীরটা দিদির এখন ঘামার্ত, অনবরত কেঁপেই চলেছে ওর সারা দেহ আর বক্ষস্থল। মাত্র 2-4 সেকেন্ড ওর চোখের সামনে নফেলের বিভৎস রূপের মুখটা ছিল। চোখ বুজে যখন চিৎকার করে উঠলো, তারপরই চোখের পাতা খুলে সবকিছু কেমন মিথ্যে হয়ে গেল পলকে। কোথায় নফিল, কোথায় সেই চেলাগুলো? কিছুই ছিল না তার আশেপাশে। এমন বিভ্রমজনক পরিস্থিতির শিকার এর আগেও একবার হয়েছিল সে সেই কক্সবাজার যাওয়ার পথে নওফিলদের সাথে প্রথম দেখা হওয়ার দিনটাতে, আর আজ দ্বিতীয়বার। তাছাড়া এই বাসাতে আসার পর থেকেও মাঝে মধ্যে তার
মনে একটা ব্যাপার ভীতি কাজ করত। যখনই সে সারা বারাসায় একা থাকতো মনে হতো তখন আশেপাশে কেউ একজন চলছে ওর সঙ্গে বা ওর খুব কাছে দাঁড়িয়ে আছে। তারপর বিয়ের আগেও যে কবার সে নফিলের বাসাতে এসেছিল একাকী, দুজন কথা বলতো কখনো, তখনও এমন একটা উপলব্ধি হতো ওর। কিন্তু এই উপলব্ধি নিছক মনের ভুলই বলে উবিয়ে দিয়েছে সে এতদিন। কেবল আজকের ঘটনায় মনের মধ্যে গেঁথে বসে গেছে নফিল। এখনও নিচে বন্ধুদের মাঝে বসে শোরগোল করছে, ওর নাম ধরে বন্ধুদের ডাকাডাকি ভেসে আসছে কানে এখনো। তাহলে কিয়ৎকাল আগে ওই ভয়ঙ্কর চেহারা নফিল কে ছিল তবে? নাকি এটা সম্পূর্ণ ওর কি বিভ্রম? রাত হলে ফ্যান্টাসি, হরর এসব সিনেমা দেখার কুফলি কি আজকের ঘটনা? কিন্তু তখন এর ভীতি অনুভব, ওর বিকৃত মুখে নফিল এত জীবন্ত ছিল যে ও মানতেই পারছে না এটা ওর দৃষ্টিভ্রম, তাছাড়া কিছুই নয়। ওকে বোধহয় খুব দ্রুতই নিজের মানসিক সুস্থতার জন্য একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া প্রয়োজন। শেষমেশ এমন মনস্থির করে দিদিটি পরিপাটি হয়ে নিচে নেমে এলো। ধর্মীয় জ্ঞান বিজ্ঞান জ্ঞানের তুলনায় স্বল্প থাকায় জন্যই আর বিজ্ঞানে অধিক বিশ্বাসী হওয়ার জন্যই সে বুঝতেই পারল না নিজের সাথে আজকের ঘটা এই ঘটনা মোটেও কোনো ভ্রম নয় ওর। নিচে আসতে সৌরভের পাশে বসা নফিলের উজ্জ্বল মুখশ্রীতে নিষ্পলক তাকিয়ে থাকলো দিদিটি। লালচে ফর্সা মুখটা, তার দাড়ি কামানো বলেই এত বেশি জ্যোতিময় লাগে, নাকি এই পুরুষটাই হৃদয় স্বচ্ছ বলেই মানুষটাকে দৃপ্তিমান লাগে? অথচ একটু আগে এই মানুষটির যে কদর্য মুখটি দেখে ভয় আর ঘৃণায় গা গুলি আসছিল ওর, হৃদস্পন্দন থমকে যেতে চাইছিল। এখন সেই মানুষটির অমলিন মুখেই মোহিত হয়ে চেয়ে থাকছে। কথার ফাঁকে আর কেউ খেয়াল না করলেও সৌরভের নজর ঠেকে গেল দিদিটির দিকে। কেমন লাজহীন অনিমেষ যে চোখে দেখছে মেয়েটা স্বামী পুরুষটিকে। কি ভেবে সৌরভ তখন একবার নফিলের দিকে তাকালো, আর তাই চমৎকার এক মুহূর্তের সাক্ষী হতে পারল সে। বন্ধুদের সঙ্গে গল্পের মাঝে নফিল কোনাচে চোখে দেখছে দিদিকে, চোখাচোখিও হচ্ছে দুজনে। মাথা চুলকানোর বাহানায় সে হঠাৎ তর্জনী আঙুলটা চুলের উপর দুবার ঠোকা দিয়ে কিছু একটা ইশারা করলো দিদিকে। কিসের ইশারা? সেই ইশারা কি বুঝলো দিদিটি? তা দেখে সৌরভ তখন ওর দিকে চাইল আর দেখলো দিদিকে মাথায় ওড়না তুলে নিতে। এই অতি সামান্য ইশারায় আর বুঝের খেলা সৌরভের অন্তরে নাড়া দিল অনেকটা, আর মন বলল তাকে হয়তোবা এমন করে ভালোবাসি শরণ আর সৌরভের মাঝে হতো না কখনো। মেড ফর ইচ আদার ইডিয়মটাও শরণ আর সৌরভের নামের পাশে অতটা মানাতো না যতটা মানে নফিল আর শরণের সঙ্গে। নৈশভোজের পর্ব শেষ, তাওসিফ বাদে সবাই টেরেস্টে চলে আসে। কিরণেরকে জাগিয়ে খাবার আর ঔষধ খাইয়ে দিদিটি তাকেও পাঠিয়ে দিয়েছে সবার সঙ্গে। ঐশী, তামান্না আর তন্নিকে সঙ্গে করে এসে টেবিলে গুছিয়ে তারপর একসঙ্গে আসলো চারজন টেরেসে। সবার মাঝে সৌরভ আর নফিলকে দেখা গেল টেরেসের বাইরে। তারা দুজনেই ছাদের অন্য প্রান্তে কার্নিশে হেলে দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি। সৌরভের চেহারায় আড়ষ্ট ভাব লক্ষিত হয়, আর নফিল স্বভাবজাত থেকে কিছুটা গাম্ভীর্যপূর্ণ অভিব্যক্তিতে মাথা উঁচিয়ে শূন্যে তাকিয়ে আছে সে উদাস চোখে। সকলের মাঝে থেকে সৌরভকে হঠাৎ ডেকে এনে তার নিরালায় দাঁড়ানোর কারণ নিয়ে সৌরভ সন্দিগ্ধ, সেই সাথে কিছুটা চিন্তিত। মন বলছে কিরণ বা শরণ এদের যে কোনো একজনের প্রসঙ্গে কথা বলবে নফিল। মিনিট দুই পর সৌরভের সন্দেহকে সত্য প্রমাণ করলো নফিল। ললিত কণ্ঠে সৌরভের বুকে কাঁপন ছড়ানো স্বীকারোক্তি দিল সে। আমার কেন যেন মনে হয় আমি শরণের আগেই দুনিয়া ছাড়ব। ওর প্রতি আমার কতটা লোভ, ওকে ঘিরে আমার কতটা চাওয়া আর কতটা আকাঙ্ক্ষা, তা পরিপূর্ণ জানানোর আগেই চলে যাব হয়তো। তাই আমার একটা সিদ্ধান্ত আছে সৌরভ, আমার মৃত্যুর পর আমি বাদে ওর জীবনে দ্বিতীয় এমন একজন পুরুষকে স্বীকৃতি দিয়ে যাব যার প্রতি স্মরণের প্রকারও কোনো একটা একদিন ছিল। কিন্তু সে টানের মর্মার্থ ধরতে পারার আগেই নতুন এক পুরুষ ওর মনটাকে কবজা করে নেয়। আমি সেই পুরুষ, ওকে ছেড়ে যাবার পর ওর জীবনে আসা প্রথম অনুভূতির পুরুষটিকে স্বীকৃতি দিতে চাই, যদি সে আজীবন একইভাবে ওকে চেয়ে যায়। সৌরভ অবনত মুখটা তুলে বিস্ময় চোখে তাকাতে নফিল ফ্যাকাশে হেসে ওর বুকের বা পাশটায় হাত রেখে জিজ্ঞেস করলো, এখানটার আঘাতের গল্পটা বলবে আমাকে? আপনাকে শরণ বলেছে এই ঘটনার কথা?
যে ঘটনা কোনোদিনই কাউকে বলতে পারেনি, সে ঘটনা আমাকে মুখে বলা ওর মতো মেয়ের দ্বারা সম্ভব নয়, তা তুমিও জানো। কিন্তু আমাকে না জানিয়েও থাকেনি। মুখে যা বলতে সংকোচ বোধ আমাকে নোটপ্যাডে লিখে জানায়। কিন্তু আমি তোমার মুখে ওই ঘটনার পুরোটা জানতে চাই। তুমি লজ্জা করো না প্লিজ, নির্দ্বিধায় বলো, আমার জানাটা প্রয়োজন। ওর এসএসসি পরীক্ষার পরদিন দুর্ঘটনা ঘটেছিল। ঝুমুর আন্টির সঙ্গে ঝামেলা হয়েছিল ওর সেদিন সন্ধ্যায়। কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে প্রথমে আমার বাসাতে এসেছিল আমার খোঁজে। আমাকে না পেয়ে একে সামনের কলোনির রাস্তায় যায় হাঁটতে হাঁটতে। আমি মাগরিবের নামাজ শেষ করে ফেরার পথে ওকে ওদিক দিয়ে যেতে দেখে ডাকতে ডাকতে পিছু নিই। ওই সময় ওই রাস্তাতে মানুষজন থাকে না বেশিরভাগ সময়। তারপর কি হলো, আমি পৌঁছানোর আগেই আমার সামনে 4টা অপরিচিত ভদ্র পোশাকের লোক ওর সামনে দাঁড়িয়ে পড়লো। কি যেন বললো ওকে তাদের মধ্যে থেকে একজন। আমি দ্রুত হেঁটে ওর কাছে যেতেই তারা ওর মুখে স্প্রে করলো কিছু একটা। আমি চিৎকার করার সঙ্গে সঙ্গেই দুজন আমার মুখ চেপে ধরে। শরণ ততক্ষণে অজ্ঞান হয়ে বাকি দুজনের হাতে। আশ্চর্যজনকভাবে আমাকে তারা অজ্ঞান করলো না। শরণকে দুজন মিলে ধরে আর আমাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুললো। কোনোভাবে ওদের সঙ্গে পেরে উঠলাম না গাড়ির মধ্যে। রাস্তায় দেখতে পেলাম না ঠিক মতো আমাদেরকে কোন রাস্তায় হয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। আধ ঘন্টার বেশি সময় পর একটা একতলা বাড়িতে তারা ঢোকালো আমাদের। শরণকে বিছানাতে ফেলে ওর গা থেকে ওড়নাটা টেনে নিয়ে ফেলে দিল নিচে। তারপর একজন ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে ফিরে ওই 3 জনের সঙ্গে যা বলাবলি করলো তা ছিল, আমাদেরকে কোনো রকম আঘাত করা যাবে না, শরণকে যা করা তা আমার দ্বারাই করা হবে। এ কথার অর্থ আমার কাছে তখন দুর্বোধ্য হলেও আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলেছিল শরণের সাথে যা হবে তার নিশ্চয়ই সব থেকে খারাপ কিছু হবে। ওরা যখন আমাকে হঠাৎ করে ইনজেক্ট করলো তখন আরেকজন ঘরের কোণে মোবাইল ক্যামেরা ফিট করতে আরম্ভ করলো। আমার মাথায় আসছিল না কি করতে চাইছিল আসলে ওরা। আমি চেঁচামেচি করলেও আমার কণ্ঠ দূর পর্যন্ত যেতে পারছিল না আমার মুখ চেপে ধরে রাখার কারণে। আমাকে যে ইনজেক্ট করেছিল তার উরুসন্ধিতে আমি পা দিয়ে সর্বোচ্চ বেগে লাথি কষি। সে লোকটা মারাত্মক ব্যথা পেয়ে নিচে বসে পড়তে অন্য একজন ডেকে উঠে পকেট থেকে নাইফ বের করে তেড়ে আসে আমাকে মারতে। আমি তখনই তার বুকে লাথি মারি। সে ছিটকে পড়লেও আবার উঠে পড়ে আবারও নাইফ নিয়ে তেড়ে আসলে বাকি দুজন আটকায়। তারা মনে করিয়ে দেয় আমাদের গায়ে আঘাত করা বারণ। সে কথা শুনে লোকটা আমাকে কিছু না করতে পারার ব্যর্থতায় রেগে গিয়ে নাইফটা ছুঁড়ে ফেলে। সেটা বিছানাতেই পড়ে। আমার শরীরের মধ্যে হঠাৎ একটু অন্যরকম কিছু ফিল হতে থাকে। গায়ে বোধহয় কোনো দানব ভর করেছিল মনে হচ্ছিল। একজন তখন এত জোরে ধাক্কা দিয়ে বসি সে ছিটকে গিয়ে দরজার সাথে বাড়ি খায়। আমাকেও আরেকজন ধাক্কাতে বিছানাতে ফেলে দেয় শরণের কাছে। আমাকে তারা বলতে থাকে শরণকে জড়িয়ে ধরতে, চুমু খেতে, হস্টেল ভাষায় আমাকে ইন্টিমেট হতে বলে ওর সঙ্গে। শরীরটা তখনও পুরোপুরি আয়ত্তাধীন হয়নি আমার, তবে খুব তাড়াতাড়ি যে হবে তা ওদের কথাতেই বুঝতে পারছিলাম। আমাকে ছোট মানুষ ভেবে আমার সামনে ওদের প্ল্যানের এক একটা বাক্য এক এক সময় বলে যাচ্ছিল। একদম শেষে যে কথাটা কানে স্পষ্ট এসেছিল তা হলো তারা আমাদের দুজনকে এখানে এনেছে এই কাজের জন্য। ওই ক্যামেরাটা ফিট করার ব্যাপারটাও তখন আমার মাথায় ক্লিক করে। আমি আজও জানি না ওরা কেন চাইছিল এটা। আমার শরীরটাও এদিক ওটাই চাইতে আরম্ভ করেছিল যেটা তারা চাইছিল। আমি স্বর্ণের মুখের দিকে চেয়ে ওর দিকে হাতটা বাড়াতে দুজন নোংরা ভাষায় আমাকে উদ্বোধক করতে থাকে ওর কাছে যেতে। কীভাবে কী করবো তা বলে দিতে থাকে। আর ঠিক তখনই ওদেরকে বোধহয় আমি প্রচণ্ড সারপ্রাইজ করে দিয়েছিলাম। নাইফটা নিজের বুকের দিকে গেঁথে দিই। আমি কোনোভাবেই স্বর্ণে কোনো ক্ষতি করতে পারে না, হতে দিতেও পারে না। আমার মন মস্তিষ্কে এই কথাগুলো চলছিল এত জোরালোভাবে যে শরীরে কামানো হারাতে বাধ্য হয়েছিল আমার বিবেকের কাছে। ওদের অর্ডার নিয়ে আমার গায়ে হাত দেয়, তাই এতটুকু নিশ্চিত ছিলাম ওরা সুযোগ পেলেও স্বর্ণের ক্ষতি করবে না। আসলে ওই মুহূর্তে ওদের সঙ্গে তো আমি পেরে উঠতাম না, আর লড়াই করার মতো শক্তিটাও তখন ছিল না আমার। তাই নিজের ভয়াবহ ক্ষতি দ্বারাই স্বর্ণের ক্ষতি আটকানো সম্ভব বলে বিশ্বাস করেছিলাম আমি। তারপর আমার চোখ বুজে আসার আগ পর্যন্ত দেখতে পেরেছিলাম ওরা ছুটে আসে আমার কাছে, ভয়ে নাইফটা টেনে তোলে না, একজন আরেকজনের সাথে অস্থিরভাবে কথা বলতে থাকে। এরপর আমি বোধহয় জ্ঞান হারাই। সজাগ হয়েছিলাম টানা 3 দিন পর। আমাকে আইসিইউয়ে রাখা হয়েছিল ওই 3 দিন। বাঁচার আশঙ্কা ক্ষীণ ছিল নাকি। হসপিটালে পৌঁছে দিয়েছিল ওই 4 জনই। মুখে ছুরি গাঁথা মানে তো পুলিশ কেস ব্যাপার সেপার, কিন্তু তারা কী করে হসপিটাল থেকে গায়েব হয়ে গিয়েছিল তা জানা যায়নি। সোহেল আঙ্কেল শত চেষ্টা করে ওদেরকে সারা যশোরে কথা খুঁজে পায়নি। আর শরণকে কি করেছিল? ওকে অতি সাবধানে ওর বাসার সামনে ফেলে গিয়েছিল, কিন্তু কেউ নাকি তা দেখতে পায়নি। এই অদ্ভুত উদ্দেশ্যটা কার ছিল এটা বোঝার জন্য নফিল গতকাল থেকেই ব্যাকুল হয়ে আছে। সৌরভের কথা থেকে সে ব্যক্তিকে খুঁজে বের করা কঠিন, কিন্তু ওর মনে হচ্ছে এই ঘটনার মাঝেই ও ক্লু খুঁজে পাবে। সৌরভের থেকে আরও বিস্তারিত জানতে হবে তার জন্য, তবে সেটা এই মুহূর্তে নয়। ইয়াসিফ ফিরলে
তখন এই সঙ্গে এ ব্যাপার নিয়ে আলোচনা বসবে সে। ঘটনাটা কয়েক বছরের পুরনো হলেও এটা কোনো ছোটোখাটো ঘটনা নয়। নিশ্চয়ই বৃহৎ কোনো পরিকল্পনা লুকিয়েছিল এর পেছনে, যেটা সফল হয়নি কেবল সৌরভের জন্য। আর এই পরিকল্পনার পিছে কে বা কারা আছে, কী উদ্দেশ্যেই বা আছে, এটা জানা অবশ্যই জরুরি। এবং এই কাজে সুহাইল শেখকে প্রয়োজন। মৌনতা বিরাজ করছিল দুজনের মাঝে। নফিলের ভাবনা চিন্তার ভেতর সৌরভ স্বীকারোক্তি দিল এবার। বাস্তব অভিজ্ঞতা আমার থেকেও আপনার বেশি ভাইয়া। কিরণকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। আপনি বলুন এটা কি হয়? কিরণ বয়সের তুলনায় যথেষ্ট বুঝতা, এটাই জানতাম। তাই ওকে আমি সত্যিটাই বলেছি ওকে বিয়ে করতে না পারার কারণ। কিন্তু মেয়েরা বোধহয় ভালোবাসার কাছে বোকা হয়ে যায়। ও ভেবে বসেছে সৌন্দর্য বিচারে আমি শরণকে পছন্দ করি আর ওকে অপছন্দ। কিন্তু আমার ওকে এক্সপিরিয়েন্স দেওয়ার ধৈর্য নেই। ওর বর হওয়ার মানে শরণকে যখন তখন ফেস করা। বউ হিসেবে ও কখনোই সহ্য করতে পারবে না আমার বহু বছরের ফিলিংস ওর বোনকে ঘিরে। তাই চাইলেও ম্যাজিকের মতো উধা করে দেওয়া যায় না মন থেকে। ভাইয়া আপনি শেষ কথাটা বললেন, যদি আজীবন একইভাবে চেয়ে যে আমি শরণকে, তাহলে আপনি ওর জীবনে দ্বিতীয় পুরুষ হিসেবে আমাকে স্বীকৃতি দিতে যাবেন? আপনি নিজেও জানেন এটা কখনোই সম্ভব না। আপনি শরণকে নিয়ে আমার মনের বর্তমান ভাবনা বা চিন্তা চেতনা বুঝতে যে ওই অতি আবেগে কথাগুলো বলেছেন তা আমি জানি। আমার জীবনতে শুধু আপন মানুষ হিসেবে একজন স্মরণই নেই। আমার বাবা মা বোন আছে, আমার তাদের প্রতিও দায়িত্ব কর্তব্য আছে। তাই আবেগে গা ভাসিয়ে দেওয়ার সুযোগ আমার নেই। আমি এটা বুঝতে পারছি আপনি স্বামী হয়ে স্ত্রীর এক অনুরাগীর মুখে এসব শুনতে বেজাজ লাগছে। আমার মনে এখনও শরণকে নিয়ে থাকা ফিলিংস সম্পর্কে জেনে আপনি নিতে পারছেন না। কিন্তু মনের ওপর মনের মালিকেরও মর্জি চলে না, তা বোঝেন নিশ্চয়ই। নফিল উপরন্ত মুগ্ধ হয় সৌরভের ব্যক্তিত্বে, বুদ্ধিমত্তায় এক অপ্রতিরোধ সম্মানও জাগ্রত হয় সেই ব্যক্তিত্বের প্রতি। হ্যাঁ, ও চেয়েছিল সৌরভের মানসিকতা যাচাই করতে, কিন্তু কেন যেন প্রত্যাশাও ছিল সৌরভের প্রতি গতকাল রাত থেকে জন্ম নেওয়া ভালো লাগা কমবে না, বরঞ্চ বৃদ্ধি পাবে। আমি নিজেও চাই না তুমি কিরণকে বিয়ে করো সৌরভ। এই কথায় সৌরভ ক্লেশিত মনে হাসলো একটুখানি। তা দেখে নফিল বলল, আমি প্রেমিক হলে জিতিয়ে দিতে পারতাম তোমাকে। বিয়ের আগেই ঘটনা জানলে সত্যি তুমি জিততে। কিন্তু আমি যে এখন পৃথিবীর সকল প্রেমিকের থেকে ঊর্ধ্ব মহামূল্যবান শীর্ষে স্থানে আছি, ততটাই শীর্ষস্থানে যতটা কেবল একজন পুরুষ স্বামী হলে থাকতে পারে।